Don't ask this unnecessary question. Don't take my interview. I'm telling you. Don't take my না delete করুন এটা. Delete করুন. I have a public image. অফিস না বললেন কিছু করতে হবে। অফিস না বলবেন মানে it is ছাড়া আপনি চালাতে পারবেন না। আমি অফিস আমার পারমিশন ছাড়া আপনি চালাতে পারবেন না। আমার তুমি আগে নমস্কার, স্বাগত বাংলা বাইটে, সঙ্গে আমি মিঠু। শুরুতেই একটা ছোট্ট অংশ ছিল আপনাদের জন্য। জানি ইতিমধ্যেই আপনারা প্রায় অনেকেই দেখে ফেলেছেন, কিন্তু আমি শুরু করলাম এটা দেখিয়ে কি জোশ দেখুন। এটা তো হওয়াটাই স্বাভাবিক, তাই না? রাজ্যের প্রধান নেত্রী যখন সত্যকে মিথ্যে, মিথ্যেকে সত্য বলে ক্ষমতায় আসতে পারেন এবং নয় নয় করে এতগুলো বছর, প্রায় 15টা বছর কাটিয়ে দিতে পারেন, তাহলে তার সাগরেদ হয়ে একটু মিডিয়াকে চমকাবেন, ইয়ার এমন কথা কি? এরকম করতে পারেন বা পারবেন বলেই তো প্লেইং 11-এ জায়গা করতে পেরেছেন, উঠে আসতে পেরেছেন। রাজ্যসভার মনোনীত প্রার্থী বিষ্ণু মাতার হয়ে একটু আধটু মিডিয়াকে করকাবেন, এ তো খুবই স্বাভাবিক, তাই না? আসলে সবই টিআরপি খেলা, টিআরপি বাড়ানোর চক্কর। এটা করেছেন বলেই এই ধরুন না, ভিডিওটা নিয়ে একটু কথাবার্তা চলছে, আমি আপনি একটু কথা বলছি, সেটা সবই চমক, আর তো কিছু নেই। প্রচারে আসতে গেলে এগুলো তো করতেই হবে। আসলে নেগেটিভলি পপুলার হওয়ার এক অদ্ভুত উপায়, এবং এটাই এখন জনপ্রিয় উপায়। বিধানসভার মধ্যে রাজ্যসভার মনোনীত প্রার্থী এবং রাজ্যের মন্ত্রীর সামনে এহেন বডি ল্যাঙ্গুয়েজে একটা স্বনামধন্য মিডিয়া সদস্যকে এইভাবে করকাতে পারেন, সেটাই এখন স্বাভাবিক। রাজ্যসভায় এবার 4 মূর্তি মাননীয়ার অজস্র গুলের মধ্যে আরো একটি নতুন পালক সংযোজিত হলো, তা হলো বিরোধীদের প্রস্তাবকে মান্যতা দেওয়া। পরিবর্তনশীল সমাজের সঙ্গে মানিয়ে নেওয়ার তাড়নায় গত 5-6 মাস হলো তিনি এটি রপ্ত করেছেন। শুরুটা হয়েছে এসআইআর দিয়ে। দেরিতে হলেও তিনি মেনে নিলেন, নিজ মুখে বলে দিলেন যে অবৈধ 1 কোটিরও বেশি নাম বাদ যাবে, এবং এ নিয়ে লম্ফজম্প করা তিনিও বন্ধ করলেন এবং দলীয় ল্যাম্পোস্টদেরও বিরত করালেন। ঠিক হোক ভুল হোক, প্রধান বিরোধী দলের বক্তব্যকে মান্যতা দিলেন। পরবর্তী সংযোজন শ্রীযুক্ত রাজীব কুমার। কোন একটি ঘটনায় মনে করে দেখুন, বিরোধীরা বলেছিল পুলিশ তুমি উর্দি ছাড়ো, শাসকের জার্সি পরো। তিনি এটিকেও মান্যতা দিলেন। শাসকের কোটায় রাজ্যসভার মনোনয়ন দিয়ে দিলেন রাজীব কুমারকে। রাজীব কুমারও শাসকের জার্সি পরে নিল, কিন্তু এতেও বিরোধীরা চুপ রইল না। তারা আবার কানাঘুষো শুরু করেছে। তারা এবার বলছে 2026-এ মাননীয়া মোটেই শান্তিতে নেই। ভাইপোকে বাঁচাতে, পার্থকে জেলে পড়তে, জ্যোতিপ্রিয়কে নাজেহাল করতে সারদা মামলা খাত এই রাজীব কুমার মাননীয়ার অনেক কর্ম নিন্দুকেরা বলছে কুকর্মের সাক্ষী। তাই এমপি করে দেয়া হলে ইডি সিবিআই ধরতে পারবে না। অ্যাটলিস্ট 2029 পর্যন্ত দাদার সঙ্গে সেটিং করে চালিয়ে দেওয়া যাবে, ইডি সিবিআই কে ঠেকিয়ে দেওয়া যাবে। আর রাজীব বাবুও এমপি প্রার্থী হয়ে গেলে মুখ খুলবেন না। এমপি প্রার্থী, তাও আবার রাজ্যসভার। ঠিক যেমন আগে মনীশ গুপ্ত, এক্স আইএএস, এক্স চিফ সেক্রেটারি বাম আমলের, তাকেও যাতে 21শে জুলাই মাননীয় নোংরা পরিকল্পনার কথা ফাঁস না হয়ে যায় মন্ত্রী করেছিলেন। আসলে মাননীয়া হলেন ভীষণ ক্লাস প্রেমী। এই রাজ্যে এত উচ্চশিক্ষিত সমকামী থাকতে তিনি কিনা ভাড়া করা দিল্লি থেকে মানিকা গুরুস্বামীকে নিয়ে এসে রাজ্যসভায় প্রার্থী করলেন, বকলমে মেম্বার করে নিলেন। আর এই রাজ্যে শাসক দলের হয়ে এই যে এত শিক্ষাবিদ, আইনজীবী গলা ফাটান, তারা কিনা শুধুমাত্রই দিদির কাছে কর্মী, তাদের ভাইপোর তাবেদারি করেই থাকতে হবে। আর রাজ্যের হয়ে রাজ্যসভায়, লোকসভায় গিয়ে যারা গলা ফাটাবেন তিনি হলেন ইউপির রাজীব কুমার, হায়দ্রাবাদের মানিকা গুরুস্বামী। সত্যি তো আইনসভায় আইন প্রণয়নের ক্ষেত্রে যোগ্যতম প্রার্থী বটে এই রাজীব কুমার, যিনি কিনা সারদা কাণ্ডে সিবিআই দ্বারা ব্ল্যাকলিস্টেড, আরজি কর কাণ্ডে সরকার পক্ষের হয়ে ধামাচাপা দেওয়ার অন্যতম কারিগর, সম্প্রতি মেসি কাণ্ডে যিনি পালিয়ে মাঠ ছেড়েছিলেন রাজ্য পুলিশের সেই ডিজিপি, এবং সম্প্রতি আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্ট দ্বারা ভর্ষিত ডিজিপি। গত 12-13 বছর ধরে যে আইন বিরুদ্ধ কাজ করে গেল, সেই আইনসভার সদস্য হতে চলেছে। গণতন্ত্রের দ্বিতীয় স্তম্ভের কি হাল, কারা যাচ্ছেন সেখানে। যদিও মাননীয়ার এদেরকেই তো পছন্দ, যে যত বেশি দুর্নীতি পরায়ণ হবে সে তত বেশি তার কাছের হবে।
আর এইসব বাঙালি অস্মিতা শুধুই গল্প ফেঁদে যত অবাঙালি কালিমালিপ্ত মানুষজনই মাননীয়ার কাছের মানুষ হয়ে যান এবং তারাই উচ্চ পদে আসীন হয়ে যান। আর অন্যদিকে এই মুসলিম যুবক হত্যার ষড়যন্ত্রে নাম জড়ানো দল বদলু বাবুল সুপ্রিয় এবং কোয়েল মল্লিককে নিয়ে সত্যি সেভাবে কিছু বলার নেই, যদি কিনা অন্যান্য অভিনেত্রীরা যেমন মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, রচনা ব্যানার্জি, তিনি তো নানান ধরনের বক্তব্য রেখে মাঝে মধ্যেই আমাদের হাস্যরসের যোগান দেন। যাই হোক, কোয়েল মল্লিক কি করবেন তা তো ভবিষ্যতই বলবেন। তবে মনোনয়ন পেশ করার দিনে তিনি যা বলেছেন সেটা একটু শুনে নেব। একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে, এটা একটা গুরু দায়িত্ব। মানে আমি শুধু এটাই বলবো যেন সবাইকার আশীর্বাদ, সবাইকার ভালোবাসা আমার সঙ্গে থাকে, যাতে অনেক অনেক মানুষের সেবা করতে পারি, যেন দেশের সেবায় আমি সক্ষম হতে পারি, সফল হতে পারি, অনেক মানুষের আমি উপকারে আসতে পারি। এটা তো একটা মহৎ দায়িত্ব, কারণ দেশের সেবা, মানুষের সেবা, এর থেকে বেশি তো বড় মহৎ কাজ হতে পারে না। তো তাই জন্য সেই জায়গা থেকে আমি নিজেকে ভীষণ ফরচুনেট মনে করি যে আমাকে সিলেক্ট করা হয়েছে এবং আমি একটা এত ইম্পর্টেন্ট একটা জায়গায় আসতে পেরেছি। কোয়েল মল্লিকের জন্য অনেক শুভকামনা তার আগামীর জন্য, যদিও একটু সন্দেহ রয়েছে যারা কিনা মানুষের মাঝেই যাদের কোনোদিন পাওয়া যায় না তারাই মানুষের সেবা করবেন। যাই হোক, শুভকামনা রইল। আবারও ফিরে আসি রাজীব কুমারের কথায়। যাদের হাতে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, বিচার ব্যবস্থা রক্ষার দায়িত্ব, তারা যদি চাকরি জীবন শেষ হওয়ার আগেই অবসর নিয়ে যদি কোনো রাজনৈতিক ছত্রছায়া যান তবে একটা মানা যায়। কিন্তু যদি চাকরি জীবন শেষ করার 1 মাসের মধ্যে কোনো রাজনৈতিক ছত্রছায়ায় নাম লেখান তবে সেটা সন্দেহের একটা উদ্রেক করে বইকি। ঠিক যেমন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তরুণ গগৈ 1 মাসের মধ্যে অবসর নেয়ার রাজ্যসভায় বিজেপি সদস্য নিলেন এবং তার আগে তিনি যতগুলো রায় দিয়েছিলেন সবই কিন্তু পক্ষপাত দুষ্ট হয়েছিল এবং এটা নিয়েও অনেক শোরগোল হয়েছিল। আর রাজীব কুমার তো কোনো রাগ ঠাকি করেননি, মাননীয়া যা বলেছেন, যেমন বলেছেন তিনি তেমনই করেছেন। তাহলে এটা বলা কি খুব ভুল হবে একজন আপাত মস্তক দুর্নীতিগ্রস্ত পুলিশ আধিকারিককে তার প্রভু ভক্তির পুরস্কার দিলেন মাননীয়া? এর পরেও দেশ ভালোভাবে চলবে, আইনের শাসন কায়েম হবে, আইন মর্যাদা পাবে, এসব ভাবা তো সত্যিই আকাশ কুসুম, তাই নয় কি? আপনাদের বক্তব্য জানতে চাই, শুনতে চাই, জানান কমেন্টের মাধ্যমে এবং সেই সঙ্গে অনুরোধ রইল বাংলা বাইটের সঙ্গে থাকার, পাশে থাকার। আসলে কোনো পক্ষ সমর্থন না করে শুধুমাত্র সত্য তুলে আনি, সত্য ব্যাখ্যা করি, সত্য উপস্থাপন করি, সেইভাবেই আপনাদের সামনে তথ্য তুলে ধরি। সাপোর্ট করবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।